ওকে, তো আজকের টপিকস হলো আমাদের বেসিক্যালি সার্কিট নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো সার্কিট নিয়ে কথা বলার আগে আমার যেটা নর্মাল দরকার এটা হলো কারেন্ট। তো বেসিক্যালি কারেন্টটা কি? তো মনে করো আমি একটা সিলিন্ডার নিলাম এইভাবে, আমার এইরকম একটা সিলিন্ডার আছে। তো এই সিলিন্ডারের এই এরিয়াটারে বললাম আমি, মনে করো যে এ এরিয়া, সেই একটা এরিয়া এ। এখন আমার এই এ এরিয়ার ভিতর থেকে মনে করলাম আমি লেটস সে ডিটি টাইমে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ এই এ এরিয়ার ভিতর থেকে পাস করে চলে গেল, ঠিক আছে? সো ডিটি টাইমে এ এরিয়ার ভিতর থেকে ডিকিউ পরিমাণ চার্জ চলে গেল পাস করে, তাহলে ইউনিট টাইমে কত পরিমাণ চার্জ পাস করবে এইটা বলতেছি ডিকিউ বাই ডিটি, আর এইটারই আমরা বলতেছি বেসিক্যালি কারেন্ট। সো বেসিক্যালি কি বলতেছি, ইউনিট টাইমে কোন একটা এরিয়া এর ভিতর থেকে কি পরিমাণ কারেন্ট মানে কি পরিমাণ চার্জ পাস করে যাইতেছে এইটাকেই বলা হইতেছে কারেন্ট। আর কারেন্টের ইউনিট হলো অ্যাম্পিয়ার। সো কারেন্টের ইউনিট হলো অ্যাম্পিয়ার, এটা আমরা শর্টকাটে এ দ্বারা লিখি। আর এই জায়গা থেকে আমরা দেখতেই পাইতেছি অ্যাম্পিয়ার ইকুয়াল টু বেসিক্যালি কি কুলম্ব পার সেকেন্ড। এই পর্যন্ত আমরা বুঝছি কিনা? হ্যালো, সো আমি আসলে অনেক কিছু প্রুফ দেখাবো না, যে আসলে ডেরিভেশন দেখাবো না। সো এখন মনে করো এই যে এ এরিয়া আছে, এই এরিয়া এই এই সিলিন্ডারটার মনে করলাম আমরা এই জায়গা থেকে এই জায়গার লেন্থ হলো লেটস সে এল লেন্থ আছে সিলিন্ডারের, ঠিক আছে? এখন আমার এই যে ভলিউম আছে, মনে করো 1 মিটার কিউবে আমার বেসিক্যালি তোমার এন নাম্বার অফ পার্টিকেল, সেটা কি নাম্বার অফ পার্টিকেল। সো এন নাম্বার অফ পার্টিকেল আছে আমার এই ইউনিট ভলিউমে। তাহলে আমার এই যে সিলিন্ডার ভলিউম কত কেউ বলতে পারবা? হ্যালো, ভলিউম হলো এই জায়গাতে এন, সরি এই জায়গার ভলিউম হলো এ মাল্টিপ্লাইড বাই এল। কারণ কি, এই যে এই জায়গার এরিয়া হলো এ, লেন্থ হলো এল। হ্যাঁ, তাহলে এ এল ভলিউমে টোটাল পার্টিকেল থাকবে কত? এন এ এল পরিমাণ, নাকি? হ্যালো, এখন আমি যদি ধরি যে ইচ চার্জ পার্টিকেল হ্যাজ কিউ চার্জ, তাইলে আমার এই যে এন এল পরিমাণ যে পার্টিকেল আছে তাদের টোটাল চার্জ হবে কত? কেউ বলতে পারবা? একটা পার্টিকেলের চার্জ যদি কিউ হয়, তাহলে আমার টোটাল পার্টিকেল আছে কত এই ভলিউমে? এন এল পরিমাণে। তাহলে টোটাল চার্জ কত হবে এই পুরো সিলিন্ডারটার মধ্যে? এন এ এল মাল্টিপ্লাইড বাই কিউ, নাকি? এটা কি আমার টোটাল চার্জ না কিউ? হ্যালো, এখন আমি এটা টোটাল চার্জ কিউ না লিখে আমি এই বড় হাতের কিউ লিখি, যে টোটাল চার্জ এই কিউ বড় হাতের কিউ দ্বারা আমরা বুঝাইতেছি টোটাল চার্জ। তাহলে এই যে এন এ এল কিউ এর যদি এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই পয়েন্টে পাস থ্রু করতে মনে করো যে টি টাইম লাগছে, আমার এই পয়েন্ট থেকে সে এই পয়েন্টে পাস করে চলে যেতে তার টি টাইম লাগছে, তাহলে সে টি টাইমে আমার টোটাল চার্জ পাস করছে হলো এন এ এল কিউ, সরি এন এ ক্যাপিটাল এল কিউ। তাহলে ইউনিট টাইমে কত পাস করছে কেউ বলতে পারবা? এটা লেখা যায়। এখন এই যে এল আছে, এই এলটারে আমরা কি একটা ডিস্টেন্স হিসেবে মাপতে পারি না? প্রত্যেকটা চার্জের জন্য কতখানি সে পাস করছে সেটা। হ্যালো, যে আমার এই যে এল ইচ চার্জ, প্রত্যেকটা চার্জের কি এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত সে টি টাইমে পাস করছে না? তাহলে এলটার কি আমরা একটা ডিস্টেন্স হতো চিন্তা করতে পারি, নাকি? হ্যালো, তাহলে এল বাই কিউ যে জায়গাটা আছে, তাহলে এল বাই কিউ রে কি সরি এল বাই টি রে কি আমরা একটা ভেলোসিটি বলতে পারি কিনা? মানে ডিসপ্লেসমেন্ট
বা ডিস্টেন্স ডিভাইডেড বাই কি, সরি, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম ইজ হোয়াট, ভেলোসিটি না? হ্যালো, Yes, sir. হ্যাঁ। সো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এন এ ভি মাল্টিপ্লাইড বাই কিউ। এই জিনিসটা কি? এই জিনিসটা হলো এই যে আমি বলছি, এই যে একটু বললাম না যে টি টাইমে টোটাল চার্জ ছিল কত, এত, ইউনিট টাইমে টোটাল কত চার্জ পাস হয়, এটা কি কারেন্ট বলি না? হ্যালো, মানে আমরা একটু ডিফাইন করছি না যে ডিটি টাইমে যদি ডিকিউ পরিমাণ চার্জ যায়, তাহলে ইউনিট টাইমে যত পরিমাণ চার্জ আছে সেটা কি কারেন্ট। এই যে কি আমরা ইউনিট টাইমে বের করছি না? হ্যালো, তাহলে আই ইকুয়াল টু কি, বেসিক্যালি এন এ ভি মাল্টিপ্লাইড বাই কিউ। এটা আমরা ভিডি দেই, মাঝে মাঝে ভি না লিখে ভিডি দেই। এই ভিডি দ্বারা বুঝাইতেছি আমরা ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে? এখন কোশ্চেন হলো ড্রিফট ভেলোসিটিটা কি আসলে, ঠিক আছে? এইটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি থ্রু আউট দ্য সার্কিট, যার ফলে পুরো সার্কিটে কারেন্টটা কনস্ট্যান্ট থাকে। বেসিক্যালি একটা ইলেকট্রন করে কি, মনে করো এই জায়গাতে আমার অনেকগুলো প্রোটন আছে, পজিটিভ আয়ন আছে, হ্যাঁ, এই পজিটিভ আয়ন আছে। এখন মনে করো আমি একটা ইলেকট্রনের কথা চিন্তা করলাম, সে করবে কি, এই জায়গা থেকে গড কি হলো আবার, তো আমার যে এই ইলেকট্রনটা আছে সে করবে কি, এইটা থেকে এই জায়গায় ধাক্কা খাইবে, ধাক্কা খাওয়ার পর এই জায়গায় যাবে, তারপর এই জায়গায় যাবে, তারপর এই জায়গায় যাবে, আবার এই জায়গায় বাড়ি খাবে, আবার এইদিকে আসবে। তো আমি কোনো যদি একটা র্যান্ডম মোমেন্টে, একটা কন্ডাক্টরের মধ্যে আমি যদি একটা র্যান্ডম মোমেন্টে একটা ইলেকট্রন কতখানি মুভ করছে এইটা যদি আমি বলি, তাহলে র্যান্ডমলি, মানে ফর ধরো উইদাউট ভোল্টেজ, তার ডিসপ্লেসমেন্ট অফ ই ইন দ্য সার্কিট ইজ কত, 0, বিকজ সে এইভাবে লাফালাফি করতেছে, শেষ পর্যন্ত দেখা গেছে সেই আগের জায়গায় ফিরে আসছে, এইটা হলো 0। সো যে কারণে একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল মধ্যে চার্জ গুলো মুভ করলেও তার টোটাল র্যান্ডম মোশনের ডিসপ্লেসমেন্ট 0 হয় নর্মাল সেন্সে। সো যে কারণে আমার কোন একটা কন্ডাক্টর যদি আমি মনে করো একটা কি বলে কপার তার নিলাম, বাট এটা আমরা কোনো ভোল্টেজ দেই না, তাহলে নর্মালি তার কোনো কারেন্ট প্রবাহিত হয় না, কারণ কি ইলেকট্রন গুলো মুভ করলেও র্যান্ডমলি মুভ করে, তার টোটাল ডিসপ্লেসমেন্ট 0 হয়। বাট আমি যদি একটা ভোল্টেজ দেই, তাহলে কি হবে, যে ইলেকট্রনটা মনে করো এই জায়গা থেকে এই জায়গায় বাড়ি খেলো, তারপর এই জায়গায় বাড়ি খেলো, তারপর এইদিকে আসলো, তারপর আবার এইদিক গেল, তারপর এইদিক গেল, এইদিক গেল, তারপর এইদিকে আসলো। সো আমি যদি কোনো একটা টাইম পরে দেখলাম যে তার টোটাল ডিসপ্লেসমেন্ট কত, যদি আমি উইথ ভোল্টেজ লিখে দিই, উইথ ভোল্টেজ, তাইলে যেটা হইব যে আমরা দেখতেছি এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, সে ছিল এই জায়গায় লাফালাফি করিডোরে, সে এই জায়গাতে আসছে, তাহলে তার একটা নেট ডিসপ্লেসমেন্ট আছে, এতটুকু হলো তার নেট ডিসপ্লেসমেন্ট। এই যে ডিসপ্লেসমেন্টটা আছে, এই ডিসপ্লেসমেন্টটা যদি সে টি সময় কভার করে, তাহলে ইউনিট সময়ে সে কভার করছে ডি বাই টি। এবং এই যে ডিসপ্লেসমেন্টটা, নেট ডিসপ্লেসমেন্টটা, এইটা পুরা সার্কিট জুড়ে সেম ইউনিট টাইমে, যে কারণে পুরো সার্কিট জুড়ে কারেন্টের মান সেম হয়। বুঝতে পারছো আমার কথা? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, কোশ্চেন না থাকলে বলো আর কি, লাস্টের পার্টটা বুঝো না। আচ্ছা, সো নর্মালি তুমি এইভাবে না করে আমরা একটা অ্যানালজি টানি। অ্যানালজিটা কিরকম টানা যায়, লেটস সে যে তোমারে মনে করো যে আমি একটা লেটস সে এইটা হলো একটা পুকুর আছে। এখন মনে করো তুমি এই জায়গা থেকে সাতটায় যাইতেছো, সো তুমি করবো কি, নর্মালি এইভাবে 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 যাইতেছো না, তুমি এই জায়গা থেকে এইদিকে সাতটায় যাইতেছো, সো তোমার ডাইন দিকে কি কোনো নেট ডিসপ্লেসমেন্ট আছে? নেট ডিসপ্লেসমেন্ট নাই, তাহলে আমরা বলতে পারি কি তোমার ডিসপ্লেসমেন্ট কত, 0 নাকি ডান দিকে, তাই তো? কারণ কি তুমি হলো মানে তুমি সোজা চলে গেছো। সো নর্মালি যখন একটা কন্ডাক্টরের কোনো কারেন্ট না থাকে, তাহলে ইলেকট্রন কি এইভাবে লাফালাফি করে, সে করে কি আগের জায়গায় ফিরে আসে, তাহলে ডাইন সাইডে তার কোনো নেট ডিসপ্লেসমেন্ট নাই। প্রত্যেকটা ইলেকট্রনের কোন একটা পার্টিকুলার ডাইরেকশনে কোনো নেট ডিসপ্লেসমেন্ট নাই, যে কারণে তার ভেলোসিটি কত হয়, 0 হয়। এখন মনে করো এটা ছিল তুমি পন্ডে, মানে পুকুরে। এখন তোমার আমরা করলাম কি, যে মনে করো একটা নদীতে ছাইড়ে দিলাম। এখন নদীতে ছাইড়ে দিলে নদীতে কি থাকবে, স্রোত থাকবে না এইদিকে? হ্যালো,
এখন তুমি যাইতে চাইতেছো কোন দিকে? এই দিকে। কিন্তু তুমি কি সোজা ডাইরেক্টলি এই দিকেই চলে যাবা নাকি ডাইন সাইডে কিছুটা চলে যাবা? কিছুটা ডাইনে যাইছো, তার মানে মনে করো টি টাইমে তোমার কিছু একটা ডিসপ্লেসমেন্ট জি। এখন ইলেকট্রন কি একটা কি আর একটার মতো দেখতে সেম না? সবকিছু সেম না? তাহলে প্রত্যেকটা ইলেকট্রনই তো সেম ভেলোসিটিতে এইদিকে যাওয়ার কথা, নাকি সেম মতো যাওয়ার কথা। তো তাহলে কি সে স্রোত দ্বারা সেম পরিমাণ ড্রিফটেড হইব না? সেম যদি ড্রিফটেড হয় তাহলে প্রত্যেকটা ইলেকট্রন ইন দ্যাট সার্কিট তারা কি সেম ভেলোসিটিতে মুভ করবে না? তাহলে তার কারেন্ট কি হবে? সেম হবে না? সো এই ভেলোসিটিটা কি সেই যে সোজা চলে গেছে এই ভেলোসিটি, নাকি কতখানি পাশে মুভ করছে এই ভেলোসিটি? পাশে যেটা মুভ করছে। সো এই যে ভেলোসিটি ডাইন সাইডে সে যাইতেছে এটা হলো তার কি ড্রিফট ভেলোসিটি। এই শব্দটা তো আমরা জানি না কি, ওই যে ড্রিফট আছে না, যে অনেকে মানে মেয়ে দিয়ে গাড়ি দিয়ে ড্রিফট ড্রিফট করে, দেখছো তোমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই মানে অনেকটা ওইরকম আর কি। সো তাহলে ইলেকট্রন কোন যে ভেলোসিটিতে মুভ করে ওইটা কি তার ড্রিফট ভেলোসিটি। সো আমরা বলছি কি যে কারেন্টে আমরা এইভাবে মিক্স করতে পারি, আই ইকুয়াল টু কি বেসিক্যালি এন এ ভিডি ইন্টু কত কিউ। কিউ হলো চার্জ বেসিক্যালি, হ্যাঁ। সো এই জায়গা থেকে আমরা বলতেছি কি এ হলো এরিয়া, আমার ভিডি হলো কি ড্রিফট ভেলোসিটি, আমার কিউ হলো চার্জ, আর এন কি ইউনিট ভলিউমে নাম্বার অফ পার্টিকেল। ঠিক আছে, এইটা হলো আমার আই ইকুয়াল টু বেসিক্যালি এন এ ভি কিউ। ওকে, এই পর্যন্ত আমার হলো। এখন আমাদের আরেকটা জিনিস আছে যে আমার যে এই যে কারেন্টটা মানে এই যে এরিয়ার ভিতর দিয়ে পাস করে গেল, কত পরিমাণ চার্জ গেছে? ধরো আমরা বলছিলাম কি ডিকিউ অ্যামাউন্ট অফ চলে গেছিল না? হ্যালো, ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ কি এরিয়ার মধ্যে দিয়ে পাস করছে ইউনিট টাইমে, যেটা আমরা কারেন্ট বলছি। তাইলে এখন এমনও তো হইতে পারে যে এই যে কোণা থেকে যে গেছে, এই কোণা থেকে যে পরিমাণ চার্জ পাস করছে এই কোণা থেকে একই পরিমাণ চার্জ পাস করতে পারছে না, এরকম হইতে পারে না? হ্যালো, বুঝতে পারছো কি বলছি নাকি বুঝো না আমার কথা? কোশ্চেন, হ্যাঁ মানে মানে পুরো এরিয়া সব জায়গা দিয়ে যে সেম পরিমাণ পাস হইতেছে এমন তো নাও হইতে পারে। হ্যাঁ, সো আমরা এই জায়গা থেকে একটা কাজ করি যে আমরা একটা কোয়ান্টিটি ডিফাইন করি যেটা আমরা বলি যে এখন কারেন্ট হলো স্কেলার। যদিও আমরা বলি যে ওকে কারেন্ট এইদিকে যাইতেছে, বাট মানে চার্জ গুলো ফ্লো এইদিকে। সো কারেন্টে আমরা স্কেলার হিসেবে বিবেচনা করি, ঠিক আছে। তো এখন এই কারেন্টের যাই হোক এই জায়গাতে ডাইরেকশন অফ কারেন্ট কি, কারেন্ট যেদিকে মুভ করে ওইটা হলো পজিটিভ চার্জ যেদিকে মুভ করে, এটা হলো একটা কনভেনশনালি প্লাস ভি ডাইরেকশন। সো কারেন্টের মুভমেন্টটা হলো বেসিক্যালি পজিটিভ চার্জ গুলো যেদিকে মুভ করে ওইদিকেই মুভ, মানে কারেন্টের ডাইরেকশন আমরা ধরে নেই। তো এখন আরেকটা কোয়ান্টিটি আছে যেটার বলি আমরা কারেন্ট ডেন্সিটি, এইটার আমরা জে দ্বারা প্রকাশ করি। এখন জে হলো একটা ভেক্টর, ঠিক আছে, জে কি একটা ভেক্টর। এখন আমরা ইউনিট এরিয়ার ভিতর থেকে যে পরিমাণ চার্জ ইউনিট টাইমে পাস করে তারে আমরা বেসিক্যালি বলি কারেন্ট ডেন্সিটি, অথবা ইউনিট এরিয়ার মধ্যে থেকে কি পরিমাণ কারেন্ট পাস করতেছে ওইটার আমরা বলতেছি কারেন্ট ডেন্সিটি। সো আমার কারেন্টের সাথে কারেন্ট ডেন্সিটির সম্পর্ক হলো জে ডট ডিএ এই জায়গাতে ওভার দ্য এরিয়া এ। সো আমার এই যে এরিয়া আছে এই এরিয়ার উপরে আমি যদি কারেন্ট ডেন্সিটিরে ইন্টিগ্রেশন করি, মানে এই এরিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট নিলাম, এই ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট আমি ডিএ বলতে পারি। সো সব ডিএ গুলোর উপরে যদি আমি ইন্টিগ্রেট করি কারেন্ট ডেন্সিটিতে, তাহলে আমি কারেন্ট পাই। বুঝতে পারছো নাকি? হ্যালো, কোশ্চেন আছে কারো? কোশ্চেন থাকলে বলো। কারেন্ট ডেন্সিটি আচ্ছা লিখে দিই, কারেন্ট ডেন্সিটি মানে ইউনিট এরিয়ার মধ্যে থেকে কি পরিমাণ কারেন্ট পাস করতেছে ওইটাই হলো যে। বুঝতে পারছো? হ্যালো, ওকে। সো আমি যদি যে যেহেতু একটা ভেক্টর তার সাথে যদি এরিয়ার ডট প্রোডাক্ট করি তাহলে আমি বেসিক্যালি কারেন্ট পাই। সো এই জায়গা থেকে আমরা বেসিক্যালি দেখি যে কারেন্টটা আসলে স্কেলার আর যেটা কি একটা ভেক্টর। ঠিক আছে, বুঝে গেছে? হ্যালো, ওকে। সো এখন
আমরা ওহমস ল পড়বো, ঠিক আছে? এখন ওহমস ল সম্বন্ধে তোমরা কি জানো আগে থাকতে? ওহমস ল কি রেজিস্ট্যান্সের আইডিয়া দেয় নাকি? ওহমস ল ফর্মুলেশন, ওহমস ল সম্বন্ধে তোমরা কোন সময় পড়ছো, জানছো ওহমস ল? সেই 9-10 হইতেই তো নাকি? সো ওহমস লর মেইন কথা হলো এইটাই যে রেজিস্ট্যান্স, মানে আমরা যেটা পড়ছি ওটা না, মেইন সূত্র হলো এটা, রেজিস্ট্যান্স ডাজ নট ডিপেন্ড অন অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। অর আমরা এটা বলতে পারি অর অ্যাপ্লাইড ভোল্টেজ, কারণ কি ইলেকট্রিক ফিল্ডের সাথে কি ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স জড়িত নাকি? ঠিক আছে? হ্যালো, কথা বুঝা যাচ্ছে? মানে আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের সাথে পোটেনশিয়াল ডিফারেন্সের সম্পর্ক কি, ই মাল্টিপ্লাইড বাই ডি ইকুয়াল টু কি ভি, এটা পড়ছি না আমরা? হ্যালো, আমরা যদি বলি যে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করে না, তার মানে কি অ্যাপ্লাইড ভোল্টেজের উপরেও ডিপেন্ড করে না। বুঝতে পারছো কি বলছি? তো এখন আমরা যেটা নর্মালি বলি ওহমস ল হিসেবে, ওইটা আমরা বলি কি ভি ইকুয়াল টু কি আর আই। এটা পড়ছো কোন সময় যে ভি ইকুয়াল টু আর আইটা কি? বেসিক্যালি আমি একটা সার্কিট নিলাম, সো সার্কিটে মনে করো যে এই জায়গায় ভি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তাহলে আমার এই রেজিস্ট্যান্সের ভিতর থেকে বা আমার এই পুরো সার্কিট জুড়ে আই পরিমাণ কারেন্ট যদি পাস হয়, তাহলে আমি বলতে পারি যে ওকে, এই যে অ্যাপ্লাইড যে ভোল্টেজ, এই অ্যাপ্লাইড ভোল্টেজের উপরে আই কি করে ডিপেন্ড করে, যে ভোল্টেজ বাড়লে কারেন্টের পরিমাণ বাড়বে, তাহলে আমি বলতেছি ভি ইকুয়াল টু আর আই। আর এই আর দ্বারা বলতেছি কি আমরা একটা কনস্ট্যান্ট। তার মানে কি, তার মানে এই জায়গাতে যে আমি যদি ভোল্টেজ বাড়াই, তাহলে কি আর এর মান চেঞ্জ হবে কোনো সময়, না খালি আই এর মান চেঞ্জ হবে? হ্যালো, না আমি যদি খালি আই এর ভ্যালু চেঞ্জ হবো। তো যে কারণে ওহমস ল কি বলে, যে ওহমস ল বলে এই যে এরকম একটা নিলাম, তো মনে করো যে আমার এইভাবে আছে, তো আমি আমি এইদিকে আমার ভোল্টেজ দিলাম আর এইদিকে আমি আই দিলাম, তাহলে আমার ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্ট কি করবে, বাড়বে নাকি? বুঝতে পারছো? হ্যালো, আর আমার কি হইতেছে কিন্তু এইদিকে একটা নেগেটিভ সাইড দিয়ে, এটা কি আমার নেগেটিভ ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ, আর এটা কি কারেন্টের মাইনাস আই এর দিকে। এই পার্টটা তো আমরা জানি যে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়তেছে। এই বাম সাইডটা কি আসলে রিপ্রেজেন্ট করে, এটা কি বলতে পারবা যে বাম সাইডের যে জায়গাটা, যে বাম দিকে কিসে রিপ্রেজেন্ট করে, মানে মাইনাস ভি মাইনাস আই, এটা কি রিপ্রেজেন্ট করতেছে? না না না, ভোল্টেজ তো কমা, ভোল্টেজ জিরোর চেয়ে নামাইতে পারো তুমি, এটা জিরো। তাহলে এইটার মানে হলো আমি যদি সার্কিটটা রিভার্স করে দেই, রিভার্স করে দেয় মানে এই জায়গায় কি প্লাস প্রান্ত আছে, এই জায়গায় নেগেটিভ প্রান্ত আছে না, সো কারেন্টটা যাবে কোন দিকে, এইদিকে গেছে না কারেন্ট। এইবার যদি, হ্যাঁ হ্যাঁ, আমি যদি এইবার কারেন্টের মানে আমি যদি ভোল্টেজের রিভার্স করে দেই, তাহলে কি হইব, আমার কারেন্টটা কোন দিক থেকে পাস হইব, তাহলে কারেন্ট হলে এই দিকে পাস হইব। বুঝতে পারছো? হ্যালো, মানে আমি যদি ভোল্টেজ রিভার্স করে দিই, কারেন্ট কি কোন দিকে পাস হইব, উল্টা দিকে পাস হইব। ওইটাই হলো জাস্ট এই দিকটার রিপ্রেজেন্টেশন, মানে এইটা হলো বেসিক্যালি এই দিকের। আর এইটার জন্য আমরা বলতে পারি ওকে এইটা। ঠিক আছে? ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? তো এখন একটা জিনিস দেখো, যে এই জায়গায় আমি ভোল্টেজ বাড়াইছি, আমার কারেন্টের মান বাড়ছে, কিন্তু এই পয়েন্টেও আমার যা স্লোপ, এই পয়েন্টেও স্লোপের মান কি সেম না? মানে কি স্লোপ মানে বুঝো তো নাকি, ঢাল। তো তার মানে কি এই যে এই জায়গাতে এই যে ভি ইকুয়াল টু আর আই, এই জায়গায় স্লোপ কে বেসিক্যালি আর না? হ্যালো, সো পুরা যে এই যে চিত্রটা আছে, এই জায়গায় কি আর এর মান কনস্ট্যান্ট থাকতেছে না? হ্যালো, বুঝতে পারছো? সো তাইলে আমি যে ভোল্টেজ, এই জায়গায় আমি কি বলছি, রেজিস্ট্যান্স ডাজ নট ডিপেন্ড অন অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। তার মানে আমি যে এই ভোল্টেজটা বাড়াইতেছি, এতে আমার রেজিস্ট্যান্সের কোনো কি হইতেছে না, চেঞ্জ হইতেছে না। আর এই জায়গায় কি বলছি, অ্যাপ্লাইড ভোল্টেজ বলছি। কিন্তু সো সেইটাই ওহমস ল। বাট আমরা যখন এই যে আস্তে আস্তে ইলেকট্রনিক্স এ ঢুকে গেছি, যখন আমরা আমাদের ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি হয়ে গেছে, হ্যাঁ মনে করো যে এই যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, তখন আমরা দেখতে পাইছি কি কিছু কিছু জিনিস আছে যেমন ডায়োড, তার ক্ষেত্রে কি হইতেছে, তার ক্ষেত্রে বেসিক্যালি কার্ভটা এইভাবে ফলো করতেছে, যে এইদিকে ভি দিলে এইদিকে আই দিলে। এখন দেখো এই কার্ভে কি হইতেছে, এই কার্ভে কি সরি, এই কার্ভে আমার ভোল্টেজ বাড়ার সাথে সাথে কি রেজিস্ট্যান্স চেঞ্জ হইতেছে না সেম থাকতেছে?
হ্যালো, মানে এই কার্ভে আমার রেজিস্ট্যান্স কি স্লোপটা, সো স্লোপ কি সেম থাকতে না আছে নাকি চেঞ্জ হইতেছে? চেঞ্জ হচ্ছে, তাইলে এইটা ওমস ল এর ব্যতিক্রম। সো এই যে ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল দ্বারা আমরা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা এই টাইপের কার্ভ পাই, এটা আমরা বলি নন ওহমিক ম্যাটেরিয়াল। যেমন উদাহরণ একটা হলো ডায়োড, যারা তোমরা পরবর্তীতে দেখবা তারা ডায়োডে দেখবা যে এইভাবে কার্ভ আইতেছে। বেসিক্যালি এইটা হলো ওমস ল এর জন্য, এটা হলো ওমিক ম্যাটেরিয়াল। হ্যাঁ, আমার হাতে আমার ওহমিক ম্যাটেরিয়াল, আর এটা কি নন ওহমিক ম্যাটেরিয়াল। তার মানে এই যে ওমস ল এর যে ফর্মুলা, যে রেজিস্ট্যান্স ডাজ নট ডিপেন্ড অন অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড অর অ্যাপ্লাইড ভোল্টেজ, সেইটাই নন ওহমিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে খাটতেছে না, শুধুমাত্র ওহমিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে খাটতেছে। তার মানে বেসিক্যালি ওমস ল ইউনিভার্সাল না। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? হ্যালো, আর আমার রেজিস্ট্যান্সের ইউনিট কি? রেজিস্ট্যান্সের ইউনিট হলো কি? ইউনিট হলো আমার কি লেখা যায়? এইটা হলো আমার ওম নাকি? এটা আমরা কিভাবে লিখি? ওমেগা দ্বারা লিখি, মনে আছে সবাই নাকি? এটা তো পড়ছো নাকি ছোটবেলায়? ওকে, এখন আমরা কি রেজিস্ট্যান্সের সিরিজ আর প্যারালাল কম্বিনেশন জানি না? হ্যালো, সো রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন কি? যে মনে করো যে এই একটা রেজিস্ট্যান্স আছে R1 মনে করো, আর এই জায়গায় একটা আছে বেসিক্যালি আমার R2 একটা রেজিস্ট্যান্স আছে। তো আমরা বলতে পারি যে ওকে, লেটস সি লাইক দিস। হ্যাঁ, এই যে R1 আর R2 আছে, এরা কি বেসিক্যালি সিরিজে আছে নাকি প্যারালাল আছে, কেউ বলতে পারবা? সো সিরিজে আছে, এটার ডেফিনেশন হলো সিরিজে। সিরিজে কেমনে বুঝলাম? যে প্রথম যে রেজিস্ট্যান্স আছে তার একটা পার্ট ডাইরেক্টলি ব্যাটারির সাথে কানেক্টেড এই জায়গাতে, কিন্তু তার দ্বিতীয় পার্ট, এই যে রেজিস্ট্যান্সের দ্বিতীয় পার্ট কি ব্যাটারির সাথে কানেক্টেড ডাইরেক্টলি? দেখা যায় এই জায়গা থেকে কানেক্টেড না। কিন্তু লাস্টের যে রেজিস্ট্যান্সটা আছে তার লাস্টের পার্টটা কি ব্যাটারির সাথে কানেক্টেড নাকি কানেক্টেড না? কিন্তু লাস্টের রেজিস্ট্যান্সের ফার্স্ট পার্টটা কি ব্যাটারির সাথে কানেক্টেড? এই পার্টটা কি ব্যাটারির সাথে কানেক্টেড? কানেক্টেড না। সো তার মানে এমন যদি একটা কম্বিনেশন হয়, যে কম্বিনেশনে প্রথম প্রথম পার্ট ব্যাটারির সাথে কানেক্টেড, আর রেজিস্ট্যান্সের লাস্ট পার্ট কি ব্যাটারির সাথে কানেক্টেড, বাকিগুলা কি, বাকি কানেকশন গুলা তখন নিজেদের মধ্যে কানেক্টেড, সেটা আমরা বলি কি সিরিজ কম্বিনেশন। এখন সিরিজে এই যে দুইটা রেজিস্ট্যান্স আছে সিরিজে, এই দুইটার বদলে আমি যদি একটা নতুন রেজিস্ট্যান্স বসাইতে চাই যারা এই দুইটার মতো থেকে ধরে কাজ করবে, ওইটা আমরা বলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হতে পারে? এই যে সিরিজের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে RS, RS এর সাথে R1 আর R2 এর সম্পর্ক হবে RS ইকুয়াল টু কি R1 প্লাস R2। এখন যদি আমার n নাম্বার অফ রেজিস্ট্যান্স থেকে, তাইলে হবে কি, তাইলে RS ইকুয়াল টু কত হইব? R1 প্লাস R2 প্লাস ডট 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 প্লাস কত হইব RN। বুঝতে পারছো? হ্যালো, নাকি ভুল বলছি কিছু? ঠিক আছে, এখন প্যারালালটা কি? প্যারালালটা হলো কি? প্যারালাল হলো বেসিক্যালি যখন প্রত্যেকটা রেজিস্ট্যান্স ইন্ডিভিজুয়ালি ব্যাটারির সাথে কানেক্টেড থাকবে। ধরলাম আমার এই একটা রেজিস্ট্যান্স মনে করো R1, এর উপরে মনে করো আর একটা রেজিস্ট্যান্স আছে আমার R2। তো এইদিকে আমার আছে আমার এইদিকে আছে হলো ব্যাটারি ভি। ঠিক আছে, এখন এই যে R1 আর R2, R1 এর এই যে পার্টটা, এই পার্টটা কি ব্যাটারির সাথে কানেক্টেড না প্লাসের সাথে? আর R1 এর এই যে বাম সাইডটা কি ব্যাটারির সাথে কানেক্টেড নাকি? R2 কি সেম নাকি ডিফারেন্ট? না, R2 কি ব্যাটারির সাথে ডাইরেক্টলি কানেক্টেড দুইটা প্রান্ত নাকি কানেক্টেড না? কানেক্টেড।
তো এইটা হলো আমার একটা প্যারালাল কম্বিনেশন, আর প্যারালাল কম্বিনেশনে এই দুইটার বদলে আমি যদি নতুন একটা রিপ্লেস করতে চাই, নতুন একটা মানে প্যারালাল কম্বিনেশন আমি যদি দুইটা রেজিস্টারের বদলে একটা নতুন রেজিস্টার দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে আমি বলতে পারি যে ওকে, দিস প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স শুড বি ইকুয়াল টু 1 বাই আরপি ইকুয়াল টু 1 বাই আর1 প্লাস 1 বাই আর2। এখন যদি এন নাম্বার থাকে তাহলে কি হবে, আমি এগুলা মানে ডিরাইভ করে দেখাচ্ছি না আর কি। 1 বাই আরপি ইকুয়াল টু কত, 1 বাই আর1 প্লাস 1 বাই আর2 প্লাস ডট 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 1 বাই কত আর এন। এই পর্যন্ত আমরা বুঝছি কিনা? হ্যালো, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এইবারে পড়বো ইএমএফ ভার্সেস ভোল্টেজ। ইএমএফ ভার্সেস ভোল্টেজ না দেখে ইএমএফ ভার্সেস পটেনশিয়াল ডিফারেন্স লিখি। এখন কেউ কি বলতে পারবা যে আসলে ইএমএফ আর পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে পার্থক্যটা কি, বেসিক পার্থক্যটা কি? কার কোনো আইডিয়া আছে এটা নিয়ে? ইএমএফ আর পটেনশিয়াল ডিফারেন্সের উপর মধ্যে বেসিক পার্থক্য কি কেউ বলতে পারবা? আচ্ছা, তো বেসিক পার্থক্য যেটা, এইটা হলো ইএমএফ ইজ ফর সোর্স অনলি, ঠিক আছে? আর আমার পটেনশিয়াল ডিফারেন্স ক্যান বি বিটুইন এনি 2 পয়েন্টস, ঠিক আছে? তো একটা এক্সাম্পল হিসেবে কি বলা যায় যে ওকে, লেটস সে আমার এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে আর, ওকে লেটস আর, আর আমার এই জায়গায় একটা ব্যাটারি আছে মনে করো এইটা। তো আমার এই যে রেজিস্ট্যান্স আছে এই দুইটার মাঝখানে পটেনশিয়াল ডিফারেন্স বললাম আমরা ভি আর, এবং আমরা জানি যদি এই সার্কিটে আই পরিমাণ কারেন্ট পাস হয় তাহলে আমরা বলতে পারি ওহমের সূত্র অনুযায়ী রেজিস্ট্যান্সের দুই পাশের যে ভোল্টেজ ভি আর ইকুয়াল টু কত, আর মাল্টিপ্লাইড বাই আই। এটা কি আমরা বলতে পারি নাকি পারি না? হ্যালো, আর এই জায়গার যে এই যে ব্যাটারির আমরা বলতে পারি হলো যে লেটস সে ব্যাটারির দুই প্রান্তের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত আমার, এটা প্লাস এটা মাইনাস, এর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত, ভি। তাহলে আমরা বলতে পারি এই যে এইটা হলো পটেনশিয়াল ডিফ ফর হলো আমার রেজিস্ট্যান্স, আর আমার এই যে ভিটার আমরা বলতে পারি কি পটেনশিয়াল ডিফারেন্স ফর কে, ফর ব্যাটারি। এখন এই জায়গায় সোর্স কে, ব্যাটারি নাকি হলো যে রেজিস্ট্যান্স? মানে সোর্স হিসাবে কাজ কে করতেছে, ব্যাটারি কাজ করতেছে নাকি হলো রেজিস্ট্যান্স কাজ করতেছে? ব্যাটারি কাজ করতেছে। তাহলে আমার যে ইএমএফ হবে এটা কার হবে, ব্যাটারি হবে নাকি হলো যে তোমার রেজিস্ট্যান্স হবে? মানে মানে ইএমএফ টা কার হওয়া উচিত, আমরা কি ডেফিনেশন দিছি, ইএমএফ টা কি সোর্সের হওয়া উচিত নাকি মানে রেজিস্ট্যান্সের হওয়া উচিত? যেহেতু অবশ্যই ব্যাটারি হলো সোর্স, তাহলে ইএমএফ কার হইব, ব্যাটারির, বিকজ বিকজ ব্যাটারি সোর্স, তাই না? ইএমএফ ইজ ফর সোর্স অনলি নাকি? হ্যালো, ব্যাটারির হবে। সো ব্যাটারি যদি হয় আমার, তাহলে আমি এই জিনিসটারে অনেক সময় মেনলি এই জন্য আমরা ই দ্বারা লিখি, যাতে জাস্ট আইডেন্টিফাই করার জন্য ইএমএফ। সো এই ইএমএফ টারে আমরা একটু ডিপ ডাইভ করি, মানে ইএমএফ টা আসলে কি এইটা চিন্তা করা শুরু করি।
তো মনে করো যে আমরা এইভাবে একটা জিনিস চিন্তা করতে পারি, যে মনে করো এরকম আমার একটা পানির একটা লেটসে ট্যাঙ্কি বা কিছু একটা আছে এইভাবে, হ্যাঁ। তো এইভাবে আছে, এখন এই পর্যন্ত পানি আছে মনে করো, হ্যাঁ। তো আমরা বললাম যে ওকে, এই যে উপরের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার পটেনশিয়াল হলো V2, মানে ওই জায়গায় আমরা বলতেছি ওকে পানির হাইটের কারণে গ্রাভিটি হোয়াট নট, সো ওইটা পটেনশিয়াল V2। আর এই জায়গায় বললাম কত, V1, ঠিক আছে। তাহলে তাগো মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত, ডেল্টা V ইকুয়াল টু কত, V2 মাইনাস V1 না? হ্যালো, এটা বোঝা গেছে? হ্যালো, এখন আমি যদি একটা কাজ করি যে আমি এটা একটু করাটা ভুল হয়েছে, সো মনে করো যে এই দিলাম, তো আমি এই জায়গায় একটা গ্যাপ তৈরি করে দিলাম, একটা ফাঁকা তৈরি করে দিলাম, হ্যাঁ। এই জায়গাটা আটকানো যায় আবার করা যায়, তাহলে কি পানি এই জায়গা থেকে পাস করে নিচে পড়ে যাবে না? হ্যালো, যদি পানি পাস করে নিচে পড়ে, তাহলে কি আমার এই লেভেলটা কি কমতে থাকবে না আস্তে আস্তে? বুঝতে পারছো? তাহলে কি আমার পটেনশিয়াল ডিফারেন্স কি হইতে পারে, কমতেছে, তাই তো নাকি? এই যে পটেনশিয়াল ডিফারেন্স কমতেছে, কিন্তু আমি যদি এমন একটা কাজ করি যে যখন এই জায়গায় এই V2 পর্যন্ত ছিল, তখন আমি এই জায়গায় একটা বড় একটা চৌবাচ্চা রেখে দিলাম মনে করো এইভাবে। চৌবাচ্চা মানে বুঝো তো, রিজার্ভয়ার মানে বুঝো না চৌবাচ্চা মানে বুঝো, কোনটা বুঝো? রিজার্ভয়ার বুঝো, তাই তো। So, আমি এই রিজার্ভয়ারে আমার পানি আছে, অনেক পানি আছে, মনে করো ওই যে ওই যে তিস্তা ব্যারেজ কি কয় ওটার, ওখানে যে ফারাক্কা ব্যারেজ হট নট, ওইরকম একটা রিজার্ভয়ার, ওইরকম একটা আটকাই রাখছি আর কি পানি মনে করো। তো এই জায়গা থেকে এই যে মনে করো একটা পাইপ দিলাম আমি, সে এই পাইপ দিয়া সেম রেটে পানি পড়তেছে যত রেটে এই জায়গা থেকে পানি বাইরে দিতেছে। বুঝতে পারতেছো কি বলছি? মানে এই যে রিজার্ভয়ার সেম রেটে পানি দিচ্ছে যতটা রেটে পানি বেরোয় যাইতেছে, তাহলে কি V2 আর V1 এর যে লেভেল আছে এই দুটা লেভেল কি সেম মেনটেন থাকবে, নাকি আস্তে আস্তে পানি কমতে থাকবে না বাড়তে থাকবে? মেনটেন করবে। সো তার মানে আমরা বলি তাহলে এই জায়গায় সোর্স কে, সোর্স কি এইটা নাকি এই রিজার্ভয়ার? বড় রিজার্ভয়ার, তাই তো, রিজার্ভয়ার। সো আমরা বলতে পারতেছি তাইলে এই জায়গার যে পটেনশিয়াল ডিফারেন্সটা মেনটেন করে রাখতেছে, এটা মেনটেন করতেছে কে, বড় রিজার্ভয়ার না এই যে ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি কি কওয়া যায় বুঝতে পারতেছি না, ওকে। সো এই জায়গায় ভোল্টেজ মানে এই যে পটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করে রাখতেছে কি, রিজার্ভয়ার নাকি ট্যাঙ্ক? রিজার্ভয়ার। সো ইএমএফ ইজ ইএমএফ, অর আমরা বলি যে ইএমএফ মেইনটেইনস the potential difference. বুঝতে পারছো কি বলছি? সো ইএমএফ কি করে, সার্কিটটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটা কি রাখে, মেইনটেইন রাখে, জাস্ট লাইক দিস রিজার্ভয়ার। ঠিক আছে? হ্যালো, বুঝা গেছে? কোশ্চেন আছে কারো কোনো? ওকে, এখন আরেকটু অন্যভাবে বুঝাইলে যেটা হবে, এইটা হলো এরকম যে আমরা তো এই জায়গা থেকে আমার আই কারেন্ট পাস হইতেছে এইভাবে, ওকে। আর এই জায়গায় প্লাস সাইন, এই জায়গায় মাইনাস সাইন। এখন যেহেতু ইএমএফ এর ডায়লগ বুঝি, সো আমরা এই দ্বারাই প্রকাশ করি, হ্যাঁ। তো এখন একটা কথা হলো, আমার একটা চার্জ যখন এই ব্যাটারির মধ্যে থেকে মুভ করবে, তাহলে মনে করো যে এই জায়গায় আমরা ইএমএফ টা হলো তারে মনে করো যে 10 জুল এনার্জি আছে, সামথিং লাইক দ্যাট, হ্যাঁ। সো 10, এখন সে যখন এই ভিতর থেকে ঢুকতেছে 1 কুলম্ব মানের একটা চার্জ মনে করো, হ্যাঁ। 1 কুলম্ব মানের একটা চার্জ ব্যাটারির মধ্যে দিয়ে ঢুকতেছে, ঢুকার ফলে কি কইছে, সে 10 কুলম্ব এনার্জি পাইবে নাকি পাইবে না, 10 জুল এনার্জি পাবে কি না পাবে না, বলো তো কেউ? মানে ব্যাটারির মধ্যে, ব্যাটারি কি সোর্স, সো একটা চার্জ যখন এই নেগেটিভ প্রান্ত দিয়ে ঢুকে পজিটিভ প্রান্তের মধ্যে দিয়ে বাইরেছে, তখন কি সে 10 জুল এনার্জি পাওয়ার কথা না, বিকজ সোর্স কি তার এনার্জি দিবে না? হ্যালো, হ্যাঁ। তো এখন সেই যে 10 জুল এনার্জি পাইছে এই যে চার্জটা, সে করবে কি, এই রেজিস্ট্যান্সের কাছে আসলে কি করবে, মানে তার একটা কি বড় ব্যারিয়ার পার করতে হবে না, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তের ব্যারিয়ার। হ্যালো, সো এই ব্যারিয়ার পার করার জন্য তার কি এনার্জি দিতে হবে না?
হ্যালো, তার কি এনার্জি লুজ করতে হবে নাকি লুজ করতে হবে না রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে? এনার্জি লাগবে, এনার্জি লুজ করতে হবে। সো দেখা যায় যে সে বেসিক্যালি কি করে, পুরো এনার্জিটাই এই রেজিস্ট্যান্স, যেহেতু এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে সে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পুরো এনার্জিটা হারাই যায়। সো যে কারণে সে আমরা বলি কি ই ইকুয়াল টু কত, আর মাল্টিপ্লাইড বাই আই। মানে আমার ওই যে চার্জটা, 1 কুলম্ব চার্জটা ই পরিমাণ এনার্জি পাইছে, পাওয়ার পরে সে করছে কি, এই যে মানে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সে করছে কি, পুরো এনার্জিটাই কি করছে, লুজ করে লাস্টে কত এনার্জি নিয়ে এই জায়গায় ফিরে আসছে, 0 এনার্জি নিয়ে। বুঝতে পারছো? হ্যালো, নাকি বুঝো নাই? তার মানে ডেফিনেশনটা আইছে, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক অর এনার্জি, মনে করো ওয়ার্ক 1 কুলম্ব চার্জ হ্যাজ টু ডু টু ট্রাভেল, মনে করো ট্রাভেল এলে আমার এখন শব্দ মনে হইতেছে না, ট্রাভেল দ্য কমপ্লিট সার্কিট is called EMF or electromotive force। ঠিক আছে, যদি ইলেকট্রোমোটিভ ফোর্স, বাট এটা একটা এনার্জি। ওকে, সো বুঝতে পারছো বেসিক্যালি কি করছে, 1 কুলম্ব মানের একটা চার্জ রে আমার যদি পুরো সার্কিটটা ঘুরে আসতে তার যে পরিমাণ এনার্জি লাগছে, এইটাই কি বলছি আমরা, যে পরিমাণ এনার্জি কি, যে পরিমাণ ওয়ার্ক ডান করতেছে, ওয়ার্ক ডান কোথায় করছে, সেই রেজিস্ট্যান্সের মধ্যে পার হওয়ার জন্য এই ওয়ার্ক ডানটা করতে হয়েছে তার। যে 1 কুলম্ব মানের চার্জ রে পুরা সার্কিট ঘুরে আসতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়, এটাই কি বেসিক্যালি ইএমএফ। ঠিক আছে? হ্যালো, নাকি ঠিক নাই? ওকে, সো তাইলে আমরা একটা কাজ করি, এই জায়গায় আমরা একটা জিনিস বুঝি, যে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, যে ই ইকুয়াল টু আর আই ইকুয়াল টু 0। সো আমরা বলতে পারি আই ইকুয়াল টু কত, ই বাই আর। এখন আমরা দেখবো যে আসলে ইএমএফ আর যে পটেনশিয়াল যে ডিফারেন্স যে সেম না, এটা আমরা বুঝবো। সো দেখো, এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট আছে, এটা ধরলাম আমি 1 নাম্বার পয়েন্ট, এটা ধরলাম আমি 2 নাম্বার পয়েন্ট, অথবা তোমরা যেভাবে ইউজ টু কেলরছে, এটা 2 নাম্বার, এইটা হলো 2 নাম্বার পয়েন্ট, এইটা হলো 1 নাম্বার পয়েন্ট, এইটা মনে করো 3 নাম্বার পয়েন্ট, এইটা হলো আমার 4 নাম্বার পয়েন্ট। ওকে, আমি বলতে পারি যে 1 নাম্বার পয়েন্ট V1, মানে সরি V2 মাইনাস V1 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো ইএমএফ, তাই তো? মানে এই 2 আর 1 নাম্বার পয়েন্টের মধ্যে বেসিক্যালি পটেনশিয়াল ডিফারেন্স কি, এই পয়েন্টের পটেনশিয়াল যদি V2 হয় আর এই পয়েন্টের যদি V1 হয়, তাহলে আমরা বলতে পারি কি V2 মাইনাস V1 ইকুয়াল টু বেসিক্যালি কি, এই যে ব্যাটারির যে পটেনশিয়াল ডিফারেন্স, এইটাই হুইচ ইজ ইএমএফ এর ই। আর আমরা এই জায়গা থেকে বলতে পারি V3 মাইনাস V4, এটা কি রেজিস্ট্যান্সের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স, এটার জি বলা যাবে কি V ইকুয়াল টু আর, এটা বলা যাবে কি বলা যাবে না বলো তো? হ্যালো, বলা যাবে। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি এই যে V3 আর V4, মানে V3 আর V2, এই দুইটার পটেনশিয়াল কি সেম নাকি ডিফারেন্ট? মানে এই 2 নাম্বার পয়েন্ট আর 3 নাম্বার পয়েন্ট এর মধ্যে কি কোথাও পটেনশিয়াল ড্রপ করছে বা কমছে? সেম হবে, তাহলে আমরা বলতে পারি কি V3 ইকুয়াল টু কি বেসিক্যালি V2 নাকি? ঠিক একইভাবে বলা যায় কি V4 ইকুয়াল টু কত, V1 বলা যায়। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি না যে ওকে ই ইকুয়াল টু কত, আর মাল্টিপ্লাইড বাই কত, আই, বলা যায়। সো বেসিক্যালি কি আই ইকুয়াল টু ই বাই আর। বাট এই জায়গায় আমরা দেখছি কি, এই জায়গায় আমরা দেখছি ওকে এই যে দুইটা পয়েন্ট আছে, এর মাঝখানে পটেনশিয়াল ডিফারেন্স আর হলো ব্যাটারির পটেনশিয়াল ডিফারেন্স সেম হয়ে গেছে। বাট হোয়াট ইফ থিংস আর গোয়িং টু চেঞ্জ? কিভাবে চেঞ্জ হবে, যে আমার এই একটা রেজিস্ট্যান্স আছে, যে লেটস সে এটা আমার রেজিস্ট্যান্স আর এরকম আছে, এখন আমার এই পুরা যে পার্টটা আছে, এই পার্টটার আমি বললাম আমার ব্যাটারি। ওকে, আর এই জায়গায় হলো আমার এইভাবে রেজিস্ট্যান্স আছে। সো এই যে ব্যাটারির মাঝখানের এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট হলো আমার বললাম এই জায়গায় আমার সোর্সটা ব্যাটারির। হ্যাঁ, আর ব্যাটারির মধ্যেও আমার রেজিস্ট্যান্স থাকতে পারে, যেটা আমরা বলি কি ইন্টারনাল রেজিস্ট্যান্স নাকি। সো এইটা আমরা বললাম ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর।
এখন এইটা হলো এইটা হলো 2 নাম্বার পয়েন্ট, এইটা হলো 1 নাম্বার পয়েন্ট, এইটা হলো কত 3 নাম্বার পয়েন্ট, এইটা হলো 4 নাম্বার পয়েন্ট। এইবার V2 মাইনাস V1 ইকুয়াল টু কত কেউ বলতে পারবা এই জায়গাতে? V2 মাইনাস V1 এর মান কত? একটা 1 কুলম চার্জ যখন এই নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে যাবে তখন সে কি পটেনশিয়াল গেইন করবে নাকি সে ড্রপ করে তার পটেনশিয়াল সোর্সের মধ্যে দিয়া? মানে নেগেটিভ প্রান্তের পটেনশিয়াল সে কি পজিটিভ প্রান্তের পটেনশিয়াল বেশি না কম? বেশি। তাহলে এইটার আমরা সামনে একটা প্লাস সাইন দিব ই। আর এরপরে সে যখন আর এর মধ্যে দিয়ে যাইবো মানে এই যে আর কি রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটা ব্যাটারি রেজিস্ট্যান্স, এই যে কি ভোল্টেজ ড্রপ করবে না কি গেইন করবে? এই জন্য আমরা একটা আর মাইনাস দিব, সো মাইনাস আর মাল্টিপ্লাইড বাই আই। আর আই কেন? কারণ ভোল্টেজ হওয়ার জন্য আমার কি করতে হয়, রেজিস্ট্যান্সে কারেন্ট দ্বারা গুণ করতে হয় নাকি? এটা তো জানি আমরা, ওহমস ল থেকে জানি না? তো তাইলে একটা জিনিস দেখো, এই যে V2 মাইনাস V1, এই যে ব্যাটারির দুইটা প্রান্ত আছে, এই দুইটা প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ কি সেম? ব্যাটারির দুই প্রান্তের এই যে 1 নাম্বার আর 2 নাম্বার পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ এরা কি সেম নাকি ডিফারেন্ট? ইএমএফ কোনটা, এই ই নাকি হলো এই যে ই মাইনাস আর আই, কোনটাই ইএমএফ? শুধু ইটাই ইএমএফ। তাহলে আমার এই জায়গা থেকে কি দেখতে পাইতেছি, ব্যাটারির দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ কি সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট। তার মানে ইএমএফ ইজ নট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স নেসেসারিলি নাকি? হ্যালো, বুঝতে পারছো? মানে একটা ব্যাটারির দুইটা প্রান্তের মাঝখানের ইএমএফ আর পটেনশিয়াল ডিফারেন্স এক হইবে না। কারণ কি, মাঝখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতে পারে। বুঝতে পারছো কি বলছি? হ্যালো, ওকে। সো এখন আমরা বলতে পারি কি, এই জায়গা থেকে V3 মাইনাস কত V4 ক্যান বি রিটেন অ্যাজ কত ক্যাপিটাল আর মাল্টিপ্লাইড বাই আই লেখা যায়। কারণ এই জায়গায় তো রেজিস্ট্যান্স শুধু আছে কি ক্যাপিটাল আর ই আছে নাকি? হ্যালো, তাহলে এইভাবে আমরা কি লিখতে পারবো, ই মাইনাস স্মল আর আই ইকুয়াল টু কত ক্যাপিটাল আর মাল্টিপ্লাইড বাই আই। আর আমি এই জায়গা থেকে লিখতে পারি ই ইকুয়াল টু আর প্লাস স্মল আর ইন্টু কত আই। তাহলে এই জায়গা থেকে আবার লেখা যায় হলো আই ইকুয়াল টু কত ই বাই আর প্লাস আর। ঠিক আছে? হ্যালো, এইটা যদি আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে আর কি। বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যালো, বুঝতে পারছো? এইবার আমরা দেখতে চাই জুল হিটিং। জুল সিটিং জিনিসটা কি? জুল সিটিং জিনিসটা সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? মানে আমার যে একটা রেজিস্ট্যান্স এর মধ্য থেকে আমার যে একটা চার্জ মুভ করে, এর ফলে কি হয়, মানে হিট হইতে পারে না? কেউ পড়ছে এই জিনিসটা কোন সময়? জুল সিটিং সম্বন্ধে বা হলো যে তোমার হলো পাওয়ার সম্বন্ধে কেউ কোন সময় পড়ছো? পাওয়ার, পাওয়ার জিনিসটা কি কেউ বলতে পারবা? পাওয়ার জিনিসটা কি? মানে 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করতে পারে এটারই আমরা কি বলি বেসিক্যালি? পাওয়ার বলি। এখন আমি এই জায়গা থেকে কি দেখতে পারি যে তোমার মনে করো আমরা একটা জিনিস চিন্তা করি যে ওকে জুল সিটিং বোঝার জন্য আমি মনে করো যে এই যে রেজিস্ট্যান্স এর কথাই চিন্তা করি, যে রেজিস্ট্যান্স এর দরকার নাই। সো মনে করো যে ওকে এরকম আমরা একটা তার নিলাম, তারের মধ্যে তো রেজিস্ট্যান্স থাকবেই তাই না? সে মনে করো যে বাধা তো পাই। সো মনে করো তারের যে এই প্রান্ত আছে, এই প্রান্তে আমার পোটেনশিয়াল কত V1 আর এই প্রান্তে পোটেনশিয়াল কত V2। বুঝতে পারছো? হ্যালো, এই দুইটা প্রান্তে পোটেনশিয়াল কত দেয়া আছে। এখন আমার মনে করো যে ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ চার্জ এই V1 পোটেনশিয়ালের মধ্যে থেকে ঢুকে V2 পোটেনশিয়াল দিয়ে কি হয়েছে বের হয়েছে, V1 এর মধ্যে ঢুকছে, V2 এর মধ্যে দিয়ে কি হয়েছে সে বের হয়েছে। ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি নাকি বুঝো নাই? আমার এই ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ চার্জ V1 পোটেনশিয়াল থেকে এন্টার করছে আর V2 পোটেনশিয়াল থেকে কি করছে সে বের হয়েছে। এখন আমরা জানি কি পটেনশিয়াল এনার্জি ইউ
শুড বি ইকুয়াল টু কত? শুড বি ইকুয়াল টু চার্জ ডেল্টা কিউ মাল্টিপ্লাইড বাই কি? মাল্টিপ্লাইড বাই পটেনশিয়াল, নাকি? যেটা আমরা থার্ড চ্যাপ্টারে পড়ছি, যে পটেনশিয়াল এনার্জি পাওয়ার জন্য আমি যদি পটেনশিয়ালকে টেস্টিং চার্জ দিয়ে গুণ দেই তাহলে কি পাই? পটেনশিয়াল এনার্জি পাই না? এটা কি পি ই, আর এইটা কি খালি পি। ঠিক আছে, পি দ্বারা বলা বুঝাইছি কি? পটেনশিয়াল। আর এটা কি? পটেনশিয়াল এনার্জি। তাহলে আমার যে এই যে প্রান্ত, 1 নাম্বার প্রান্ত, এই জায়গায় পটেনশিয়াল এনার্জি কত, কেউ বলতে পারবা? না, ডেল্টা কিউ মাল্টিপ্লাইড বাই কত? ভি1। ঠিক আছে, এইটাই হলো তার পটেনশিয়াল এনার্জি, হুইচ ইজ কত? ইউ1। আর এই প্রান্তে পটেনশিয়াল ডিফারেন্স কত হইব? পটেনশিয়াল কত হইব? পটেনশিয়াল এনার্জি কত হবে, সরি, এই প্রান্তে ইউ2 ইকুয়াল টু কত হবে, কেউ বলতে পারবা? ডেল কিউ মাল্টিপ্লাইড বাই ভি2। তাহলে এই যে দুইটা প্রান্ত, মানে এই প্রান্ত থেকে সে ঢুকছে, এই প্রান্তে সে বের হইছে, এই যে পটেনশিয়াল ডিফারেন্স, পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স কত? এটা লেখা যায়, মানে এই যে দুইটা প্রান্তে পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স হলো এত। সো অথবা আমরা এটা লিখলাম ডেল কিউ মাল্টিপ্লাইড বাই কত? ডেল ভি, নাকি? ইকুয়াল টু কত? ডেল ইউ। তাহলে আমার এনার্জি কতখানি ডিফারেন্স হয়েছে সেইটা ইকুয়াল টু এইটা। তাহলে এত পরিমাণ এনার্জি লাগছে কত, তোমার মনে করো ডেল্টা টি টাইমে, মানে সে মুভ করছে এই জায়গা থেকে এই জায়গায় মুভ করতে, তার মনে করো ডেল্টা টি টাইম লাগছে। মানে সে ভি1 পটেনশিয়ালে ঢুইকা সে ভি2 পটেনশিয়াল বাইর হওয়ার জন্য তার যে পরিমাণ টাইম লাগছে, এটার বলছি কত আমরা? ডেল্টা টি, তাই তো? ঠিক আছে। তো এখন আমার এই ফার্স্টে তার কি ছিল? ফার্স্টে সে ইউ1 পটেনশিয়াল এনার্জিতে ঢুকছে, সে ইউ2 পটেনশিয়াল এনার্জিতে কি হয়েছে? বের হয়েছে। তাহলে তার পটেনশিয়াল এনার্জি লস কত? এনার্জি লস কত, কেউ বলতে পারবা? এনার্জি লস হলো বেসিক্যালি এইটা, এই যে ডেল্টা, এই যে ইকুয়াল টু কত? ডেল্টা ইউ। আর এই যে এনার্জি লস হয়েছে, এটা কত টাইমে হয়েছে? ডেল্টা টি টাইমে হয়েছে না? হ্যালো, কারণ কি? সে ঢুকছে হলো ডেল্টা, মানে ঢুইকা এই জায়গায় বাইরে হইতে কত টাইম লাগছে? তার ডেল্টা টি টাইম। তাহলে কত ডেল্টা টি টাইমে তার এনার্জি লস হয়েছে কত? ডেল্টা ইউ পরিমাণ না? এটা বুঝছো তোমরা নাকি বুঝো নাই? না বুঝলে বলো। তাহলে ইউনিট টাইমে কতখানি হইব এনার্জি লস? ডেল ইউ ডিভাইড বাই ডেল টি। এখন ডেল ইউর বদলে আমরা বলছি কি? ডেল কিউ ইন্টু কত? ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। এখন এই জায়গা থেকে ডেল কিউ ডিভাইড বাই ডেল টি কি বলা যায়, কেউ বলতে পারবা? চার্জ ইউনিট টাইমে, না না, এই যে দেখো, এই যে চার্জ আছে, চার্জ ডিভাইডেড বাই ডেল টি, মানে কি? ডেল টি টাইমে চার্জ হলো পাস করছে ডেল কিউ, তাহলে ইউনিট টাইমে কত করছে এটার কি বলি আমরা? ডেল কিউ বাই ডেল টি কি বলি? আই। মনে আছে যে ইউনিট টাইমে কি পরিমাণ চার্জ পাস হয়েছে এটার কি বলো তোমরা? কারেন্ট। মনে আছে নাকি ভুল বলছি কিছু? তাহলে এই জায়গায় আমরা বলতে পারি ডেল ভি মাল্টিপ্লাইড বাই আই বলা যায়, আই ইন্টু ডেল ভি বলা যায়। তো আমরা যদি ধরে নেই যে ওকে ভি1 ইকুয়াল টু 0, তাহলে ভি2 ইকুয়াল টু আমরা যদি বলি ভি, তাহলে আমরা এই জিনিসটা কি লিখতে পারি? ডাইরেক্টলি আই ইন্টু ভি লেখা যায়, নাকি? লেখা যায় পটেনশিয়াল ডিফারেন্স রে। মানে আমরা যদি ধরে নেই যে ইনিশিয়ালি ভোল্টেজ যে জায়গা থেকে ঢুকছে ওই জায়গায় ভোল্টেজ কত ছিল? 0 ছিল। আর ভি2 যে জায়গায় বের হয়েছে সেই জায়গায় তার ভোল্টেজ কত হয়েছে? ভি হয়েছে। তাহলে ডেল ভি বেসিক্যালি কি? ভি বলা যায় না, নাকি? এইটা তো বুঝছো নাকি? এই জায়গায় যে ভি বসাইছি কেন, বুঝছো নাকি বুঝো নাই? কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো, যে এইটা কনফিউশন থাকলে বলো, বলে দিই আবার। ওকে, নাই, ধরলাম যে এই যে ভি1 ইকুয়াল টু 0, ভি2 ইকুয়াল টু ভি, তাহলে আমরা ডেল ভি এর বদলে ভি বসাইতে পারি আর কি। সো এই যে ইউনিট টাইমে যে পরিমাণ এনার্জি লস হয়েছে এটা আমরা কি বলছি? এটা কি ওয়ার্কে কনভার্ট হয়েছে নাকি অন্য কিছুতে কনভার্ট হয়েছে? মানে ইউনিট টাইমে যে পরিমাণ এনার্জি লস হয়েছে এটা কি কাজে পরিণত হয়েছে না অন্য কিছুতে পরিণত হয়েছে? ওয়ার্কে। তাহলে আমরা বলছি কি ইউনিট টাইমে যে পরিমাণ কাজ করা হয় ওইটার আমরা কি বলছি? পাওয়ার। মনে আছে? তাহলে এইটার আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা বলতে পারি পি ইকুয়াল টু কত? আই মাল্টিপ্লাইড বাই কত? ভি। বুঝা গেছে? এটা আবার বলবো? এইটা আমি জাস্ট ধরে নিছি। ওকে, ধরো যে যদি প্রথম এই যে পটেনশিয়াল আমার এই যে জিরো পটেনশিয়াল থাকে, এই জায়গায় যদি ভি পটেনশিয়াল থাকে তাহলে তাকে ডিফারেন্স কত? ভি না?
ভি মাইনাস জিরো, তাই তো? মানে তুমি যদি চাও তুমি এই জায়গায় এই ভি না বসে এই ডেল ভি পর্যন্ত রাখতে পারো, এটা তোমার ব্যাপার, এটা জাস্ট আমি ইজি করার জন্য বলছি আর কি, এছাড়া কিছুই না। বুঝতে পারছো? হ্যালো, ওকে। সো তাহলে পাওয়ার হলো ভি। এখন এই যে ভি, এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা যদি একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস হয়, তাহলে এই ভোল্টেজের বদলে আমরা কি বলতে পারি, এই ভি এর বদলে আমরা কি বলতে পারি? হ্যালো, মানে আমার এই যে ভিটা, এই ভিটা যদি বেসিক্যালি আমি যে এতক্ষণ দেখাইছি তারের এক প্রান্তে ভি ওয়ান আর এক প্রান্তে ভি টু, এই তারের বদলে আমি যদি এইবার বলি যে ওকে আমার একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের এক প্রান্তে, এই প্রান্তে হলো আমার কত ভি ওয়ান হুইচ ইজ ইকুয়াল টু জিরো, আর এই সেকেন্ড প্রান্তে ভি টু ইকুয়াল টু ভি। তাহলে আমরা এই যে ভি এর বদলে কি লিখতে পারবো, এই যে ভি, এই ভি এর বদলে কি লেখা যায় এইটার ক্ষেত্রে? ওমের ল ইউজ করে কিছু একটা লেখা যায়, কি লেখা যায়? আই আর, এক্স্যাক্টলি। তো আমি এই জায়গায় কি বসাইতে পারি, আমার যদি রেজিস্ট্যান্স এর মধ্যে হয় তাহলে আই ইন্টু কত, ভি এর জায়গায় আই মাল্টিপ্লাইড বাই আর, তাহলে এটার বলা যায় কি আই স্কোয়ার ইন্টু কত আর, বলা যায় নাকি বলা যায় না? তাহলে পাওয়ারের আমরা দুইটা ডেফিনেশন পেলাম, একটা পাওয়ার ইকুয়াল টু কত, ভি মাল্টিপ্লাইড বাই আই, এটা হল কমন একটা ডেফিনেশন। আর যদি মনে করো রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি কি পি ইকুয়াল টু অলসো আই স্কোয়ার আর। এই যে পাওয়ার, এই জিনিসটারে আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা অনেক সময় এটারে বলে জুলস হিটিং, মানে যে পরিমাণ বেসিক্যালি কাজ করতে হয়েছে ইউনিট টাইমে, হ্যাঁ, সেইটারে আমরা বলতেছি জুল হিটিং অথবা পাওয়ার, যেটাই হোক একটা করলেই হলো। এখন আমার যে মনে করো আহ এই যে একটু আগে যে সার্কিটটা দেখাইলাম, হ্যাঁ, একটু আগে আমরা কোন সার্কিটটা দেখাইছি, এই সার্কিটটা দেখাইছি না, যেটার মধ্যে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। এখন এই ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আছে সেইটার মধ্যে এই যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স এর মধ্য দিয়া পাওয়ার কত, কেউ বলতে পারবা? মানে যে কি পরিমাণ এনার্জি লস হয়েছে, কিভাবে লিখতে পারবো এক্সটার্নাল, এক্সটার্নাল যে এই যে রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়া, যে আমরা যদি এই জায়গায় আঁকি আবার, যে মনে করো যে ওকে, সো আমার এই জায়গাতে আর আছে এইভাবে, সো আমার এই জায়গাতে কি আছে, এই জায়গাতে আমরা ধরলাম যে ওকে ব্যাটারির ভিতরে, সো এই জায়গাতে আমার মনে করো যে এই জায়গাটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, যেটা আমি বললাম স্মল আর, আর এই জায়গায় আমার ব্যাটারি ভোল্টেজ আছে যেটা আমরা বলছি ই। চিত্র ছোট হয়ে গেছে মনে হয় না? সো আমরা এইটার বললাম আমরা ই, ওকে, আর এইদিকে আমার কারেন্ট যাইতেছে আই, সো মনে করো এটা হল কারেন্টের ডাইরেকশন। সো আমার এই যে আর, এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তের মাঝখানে সে কি পরিমাণ এনার্জি লস করছে, এটা কেমনে লিখবো? হ্যালো, এই দুই প্রান্তের মাঝখানে যে তার যে পাওয়ার লাগছে বা কি পরিমাণ এনার্জি লাগছে, এটা আমরা কিভাবে কিভাবে লিখতে পারবো, কেউ বলতে পারবা? পি ইকুয়াল টু কত লিখবো এটার ক্ষেত্রে, এই ক্যাপিটাল এই বড় এক্সটার্নাল রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে কত হয়েছে, এটা কেমনে লিখবো কেউ বলতে পারবা? পি ইকুয়াল টু কত, ভিআই লেখা যায়, ভিআই। হ্যালো, ওকে। এখন এই যে ভি, এই ভিটা কি শুধুমাত্র ক্যাপিটাল রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে না এই স্মল রেজিস্ট্যান্স আছে? না না, শুধুমাত্র ক্যাপিটাল, কারণ আমি কোশ্চেন করছি কি এই ক্যাপ মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স এর মধ্যে কতটা কতখানি পাওয়ার লস হয়েছে, ক্যাপিটাল আর আর হবে, তাহলে এটার বদলে ভি এর বদলে কি আমরা ক্যাপিটাল আর মাল্টিপ্লাইড বাই আই লিখতে পারি, লেখা যায়? হ্যালো, আর মাল্টিপ্লাইড বাই কি আই আছে, তাহলে এই জায়গায় কি লেখা যাবে, আই স্কোয়ার আর লেখা যাবে না? হ্যালো, আর আমরা এইটার ক্ষেত্রে আই বের করছি কি আই ইকুয়াল টু ই বাই আর প্লাস স্মল আর, মনে আছে? হ্যালো, এইটার স্কোয়ার হবে, আমরা এই যে করছিলাম এই যে এই জায়গাতে দেখো তোমরা, okay, এই যে আমরা একটু আগে বের করছিলাম না, এইটার ক্ষেত্রে আমরা আই বের করছিলাম কি আই ইকুয়াল টু কত, ই বাই আর প্লাস আর, ঠিক আছে? ওইটার আমরা কি করছি, আই এর জায়গায় কি করছি বসাইছি, বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যালো, আই এর জায়গায় আই এর মানটা বসাইছি, আই এর জায়গায় আই এর মান আমরা পাইছিলাম না এই যে সার্কিট ঘাইটা আর প্লাস আর, ওইটারে বসাইছি, তাহলে সেইটার স্কোয়ার এইভাবে হলো নাকি? ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে কত হয়েছে, পি ইকুয়াল টু কত হয়েছে, ই বাই আর প্লাস আর তার হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই আর হইলো। এখন কেউ যদি কোশ্চেন করে যে ফর হোয়াট এক্সটার্নাল রেজিস্ট্যান্স, ফর হোয়াট আর পি ইজ ম্যাক্সিমাম,
এটা কেমনে বাইর করবো বলতে পারো কেউ? যে আমার কোন এক্সটার্নাল রেজিস্ট্যান্সের কোন মানের জন্য আমার পাওয়ার ম্যাক্সিমাম হবে, কেউ বলতে পারবা কেমনে বাইর করবো? কারণ আমরা কি জানি, কারো মনে আছে যে আমরা যদি একটা ম্যাক্সিমাম খুঁজতে যাই গ্রাফে, তাহলে আমরা কি করতেছি, আমরা কারে ম্যাক্সিমাম খুঁজবো, পাওয়ারের ম্যাক্সিমাম খুঁজবো। কার সাপেক্ষে? রেজিস্ট্যান্সের সাপেক্ষে বলতেছে না, যে কোন রেজিস্ট্যান্সের সাপেক্ষে নাকি ম্যাক্সিমাম। সো মনে করো আমি যদি একটা গ্রাফ আঁকি, তাহলে ম্যাক্সিমাম, এই জায়গায় ম্যাক্সিমাম কোন পয়েন্টটা কেউ বলতে পারবে? কোন পয়েন্টটা ম্যাক্সিমাম? পিক পয়েন্টে। এখন পিক পয়েন্টে আমার স্লোপ কত, স্লোপের মান কত? পিক পয়েন্টে ঢালের মান কত? 0 হবে। তাহলে এই জায়গায় ঢালরে আমরা কি লিখতে পারবো? y/x dy/dx। তাহলে dy কি? dy হলো কত? মেইনলি ডিপি নাকি, পাওয়ার, ডিভাইড বাই কত, dr না? হ্যালো, 8 বলছো কি ঢালের মান কত? 0 হইব না, এটা না? বুঝতে পারছো? হ্যালো, তো তার মানে আমি যদি আর এর সাপেক্ষে পাওয়ারের ডিফারেন্সিয়েশন করি, তার মান 0 হইব কোন পয়েন্টে? যে পয়েন্টে ম্যাক্সিমাম আছে নাকি। হ্যালো, বুঝতে পারছো? ওকে। সো তাইলে আমি এই জায়গা থেকে আমি যদি এই ডিফারেন্সিয়েশনটা করি, এই যে এইটারে আমি ডি ই বাই আর প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর, এইটার যদি আমি ডিআর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, সরি, আমি মনে করো এইটারে ডিফারেন্সিয়েশন করলাম এবং এটারে বললাম এটা ইকুয়াল টু 0, তাহলে আমরা লাস্টে ডিফারেন্সিয়েশন করার পরে দেখবো যে বেসিক্যালি রেজাল্ট আসতেছে ক্যাপিটাল আর ইকুয়াল টু কত, স্মল আর। মানে ইফ আর মানে এক্সটার্নাল আর ইকুয়াল টু কত, ইন্টারনাল আর, সেক্ষেত্রে কি হবো, পি হইব কি, ম্যাক্সিমাম হইব। বুঝতে পারছো কি বলছি নাকি বুঝো নাই? হ্যালো, যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স এর মান যদি সেম হয়, তাহলে কি ম্যাক্সিমাম হইব, জুল সেটিং অথবা পাওয়ার ম্যাক্সিমাম হইব। ঠিক আছে, এই আর একটা জিনিস পরেই সাইডে দিব। ওকে, এইটা আমরা পারলাম। এখন আমরা কারশফস এর দুইটা ল শিখবো। কারশফস এর ল শুনছো কেউ কোন সময়? কারশফ ল, কারশফস ল কি, যে আমার দুইটা ল আছে, একটা হলো কেসিএল আর একটা কি, কেভিএল। কেসিএল মানে কি, কারশফস কারেন্ট ল। এখন কারশফস কারেন্ট ল বলছে, মনে করো এইটা একটা নোড আছে, ঠিক আছে, নোডে আমার যে পরিমাণ কারেন্ট এন্টার করছে, মনে করো আমার I1 পরিমাণ কারেন্ট বা I পরিমাণ কারেন্ট নোডে এন্টার করছে, তাহলে নোড থেকে যদি কারেন্ট দুইটা পথে চলে যায়, এইদিকে একটা পথে চলে গেছে, এইদিকে একটা পথে চলে গেছে, এইটা হচ্ছে I1 আর এইটার ধরলাম আমরা I2। এখন কারশফ বলছে যে ওকে, একটা নোডে যে পরিমাণ কারেন্ট এন্টার করবে, ঠিক একই পরিমাণ কারেন্ট মানে এক্সিট করবে। তার মানে I ইকুয়াল টু কত, I1 প্লাস কত, I2। বুঝতে পারছো নাকি বুঝো নাই? মানে একটা নোডে যে পরিমাণ কারেন্ট এন্টার করবে, ওই পরিমাণ কারেন্ট কি করবে, এক্সিট করবে। এখন এই জায়গায় কত কারেন্ট হবে কেউ বলতে পারো? এটা তো I1 আছে আর এইটা I2 আছে, তাহলে এই জায়গায় কত কারেন্ট থাকবে কেউ বলতে পারবে? এই যে তীর চিহ্নের কাছে কত কারেন্ট? শুধু I। তার মানে কারেন্ট যে পরিমাণ এন্টার করছে ওই পরিমাণ এক্সিট করে চলে যাবে। এটা হচ্ছে আমার কেসিএল। এইবার কেভিএল এ যাই। কেভিএল বলছে কি, ইন এ সার্কিট the total potential or okay potential difference equal to কত, 0। তার মানে আমি যদি একটা সার্কিট নেই, মনে করো এইভাবে একটা সার্কিট নিলাম, ওই যে আমরা একটু যেটা করছি ওইটাই করি। তো এই সার্কিটে আমার মনে করো এই জায়গায় ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, আমার এই জায়গায় ভোল্টেজ আছে ব্যাটারির ই, আর আমার এই জায়গাতে মনে করো একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে ক্যাপিটাল আর। ওকে, সো এখন আমার এই জায়গাতে আমি যদি টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স মাপি, এইটা হলো প্লাস, এইটা হলো মাইনাস। তো আমার কিছু কনভেনশন আছে, যে মনে করো যে আমি লুপটা শুরু করছি এই মাইনাস থেকে স্টার্ট করছি, সো পুরো সার্কিট ঘুরে আসতে হবে। তো আমি এই জায়গা থেকে শুরু করছি, আমি ঘুরে আবার এই পয়েন্টে আসবো। হ্যাঁ,
তো এইভাবে এখন আমি যখন এই জায়গা থেকে স্টার্ট করছি তখন আমি এন্টার করছি কি নেগেটিভ প্রান্ত থেকে এন্টার করছি না পজিটিভ প্রান্ত থেকে এন্টার করছি? হ্যালো, নেগেটিভ নেগেটিভ আমি শুরু করছি নেগেটিভের আগে না, এই জায়গা থেকে শুরু করছি না, তাহলে কি আমি নেগেটিভ থেকে এন্টার করছি না নাকি পজিটিভ থেকে এন্টার করছি? নেগেটিভ। তাহলে নেগেটিভ যে এই টার্মিনাল এই জায়গায় যা ভোল্টেজ আর পজিটিভ টার্মিনালে ভোল্টেজ কি, দুইজনের ভোল্টেজ কোন জায়গায় বেশি, নেগেটিভে নাকি পজিটিভে? পোটেনশিয়াল পোটেনশিয়াল বেশি কোন জায়গায়, নেগেটিভ পার্টে নাকি পজিটিভ পার্টে? তাইলে আমি যখন ব্যাটারির ইএমএফ এর মধ্যে দিয়ে গেছি তখন কি আমার ভোল্টেজ গেইন হয়েছে নাকি লুজ হয়েছে? গেইন হয়েছে। সো গেইন হলে আমি সামনে একটা প্লাস দিব এবং প্লাস দিয়ে আমার পোটেনশিয়াল ডিফারেন্স এই দুইটা পয়েন্টের মধ্যে কত, ই। তারপর আমি ঢুকছি কোথায়, রেজিস্ট্যান্স এর মধ্যে ঢুকছি না, স্মল রেজিস্ট্যান্স এর মধ্যে, মাইনাস স্মল আর মাল্টিপ্লাইড বাই আই, কারণ আমরা ভোল্টেজ বিবেচনা করতেছি নাকি ওমের ল অনুযায়ী, বুঝতে পারছো? নাকি খালি আর হইব, আই হবে, বিকজ কি আমরা ভোল্টেজ ক্যালকুলেট করতেছি। তারপর ঢুকছি কোথায়, ক্যাপিটাল আর এ ঢুকছি না, ক্যাপিটালের কি ভোল্টেজ ড্রপ হয়েছে নাকি ভোল্টেজ গেইন হয়েছে? ড্রপ হয়েছে, রেজিস্ট্যান্স এর মধ্যে অলওয়েজ ড্রপ হয়, বুঝতে পারছো? তাহলে মাইনাস আর মাল্টিপ্লাইড বাই আই ইকুয়াল টু কত হয়েছে, ইকুয়াল টু কারশফস এর ভোল্টেজ লক হয়েছে। আমি তো এরপর তো আর কোথাও ড্রপ হয় না, তাহলে কি হবে, এই তিনটা পটেনশিয়াল ডিফারেন্স যোগ করলে আমার কত হইব, জিরো হইব। এইটাই কারশফ বলছে। তাহলে এই জায়গা থেকে যদি আমি আবার ক্যালকুলেট করি আমি দেখতে পাই ই ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুয়াল টু কত, আই। ঠিক আছে, হ্যালো। সো এইটা হলো কারশফস এর ভোল্টেজ ল, যে ওকে আমি যদি পুরা সার্কিটটার মধ্যে দিয়ে টোটাল পটেনশিয়াল ডিফারেন্স যোগ করি আমি কি পাবো, টোটাল পটেনশিয়াল ডিফারেন্সের মান কত, জিরো। আর কারেন্ট ল কি, যে আমার একটা সার্কিটের একটা নোডে যে পরিমাণ কারেন্ট এন্টার করবে ওই একই পরিমাণ কারেন্ট কি করবে, এক্সিট করবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই শেষ। বুঝতে পারছো, কারো কোনো কোশ্চেন আছে? তাফিন তুমি কি রেকর্ড করছো? ওকে, তাহলে তুমি আমারে দিয়ে দিও এটাই। আর তোমাদের আমি অ্যাটেন্ডেন্স আজকে অনলাইন যেহেতু এগুলো সবাই দিয়ে দিবে, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। ওকে।